স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আফিম যথেষ্ট শান্ত। ওকে শান্ত দেখলেই বুঝি ভয়টা চেপে বসে মৃত্তিকার। আফিম সিগারেটটা ফেললো না, বরং ওটা শেষ করেই আর একটা সিগারেট ধরালো। মৃত্তিকা নিরুত্তর, দেখলো কেবল লোকটার ভাবভঙ্গি। বিরক্ত হয়ে ঘরে ফিরে যেতে উদ্যত হতেই আফিম বলল, তুমি যদি ভেবে থাকো আমাকে শোধরাবে, এসব থেকে ফিরিয়ে আনবে, তাহলে ভুল ভাবছো। আমি কোনোদিনই বউয়ের কথাই চলবো না। আমার সাথে ওসব যায় না। মৃত্তিকা ভ্রু কুচকে বলল। তাহলে কি যায়? মাস্তানি করা? আফিম শান্ত স্বরে ফের বলল, তৈরি হও, ও বাড়ি যেতে হবে। মানে কি? আপনি না বললেন থাকবেন? এখন থাকতে ইচ্ছে করছে না। আপনি চলে যান, আমি থাকবো। তোমাকে না নিয়ে যাব না। আমি তো বললাম এখানে থাকবো। আফিম সহসা রেগে উঠল, বাজখাই কণ্ঠে বলল। তোমাকে তৈরি হতে বলেছি আমি। তার প্রকট চিৎকারে মৃত্তিকার এবার চোখে পানি জমল। একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হয়? এতদিন পর বাবার বাড়ি এসেছে মৃত্তিকা, ভেবেছিল কটা দিন থাকবে এখানে, বাবা মায়ের সাথে সময় কাটাবে। সেই সুযোগটুকুও দিল না আফিম। তাগাদা দিলেও মৃত্তিকাকে। মৃত্তিকা দ্বিরুক্তি করল না, মলিন মুখে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো বাইরে। ফ্যাকাশে বদনে কয়েকবার দেখলো আফিমকে। মানুষটা পাষাণ বড্ড। মৃত্তিকার জলে ভাসা চোখ দুটো দেখিয়েও তার কোনো হেলদোল নেই। মৃত্তিকার হুট করে পেঁচায় কান্না পেল। আফিম তাকে এখানে বুঝি আর আসতেই দিবে না। ব্যাক সিটে বসে সিট চেপে বসলো মৃত্তিকা। আফিম বাইক স্টার্ট দিতে দিতে বলল, আমাকে ধরে বসো। মৃত্তিকা তোত্তেরা কণ্ঠে জবাব দিল। প্রয়োজন নেই। আফিমও কঠিন স্বরেই বলে উঠল, পড়ে যাবে মৃত্যু। মরে গেলেও আপনাকে ছোবো না। আফিম থমকালো ক্ষণকাল। মিররে উদাস মেয়েটার মুখটা দেখল। অভিমানী গাল দুটো দেবে গেছে মৃত্তিকার, ঠোঁট জোড়ায় ফাঁক নেই। নিগুড় অভিমানে চুপসে আছে মুখখানা। আফিমের বাইকটি চলতে শুরু করলে আর কথা হয় না ওদের মাঝে। বাড়িতে ফিরে মৃত্তিকা কোনো কথা না বলেই চলে আসে ঘরে। দরজা আটকে দেয় ভেতর থেকে। মৃত্তিকা ভেবেছিল আফিম বুঝি ওকে ডাকবে, দরজা খোলার জন্য ছুটপাট করবে। কিন্তু অনেকটা সময় চলে যাওয়ার পরেও আফিমের কণ্ঠস্বর শোনা গেল না, যেন মানুষটা নেই। মৃত্তিকার দরজা একটুখানি ফাঁক করে আশপাশটা দেখলো। আফিমকে না দেখে ওকে দিল নিচের ড্রয়িং রুমের দিকে। সেখানেও আফিমকে না পেয়ে ঘরে ফিরলে দরজার পাশে একটি সাদা কাগজ দেখতে পায় মৃত্তিকা। চট করে কাগজটা তুলে নিতেই স্পষ্টকালের ইংরেজি অক্ষর দেখতে পায়, আই উইল বি ব্যাক জাস্ট ফর ইউ মৃত্যু, ইটস আফিম। পেজ ঢালা রাস্তায় একসাথে 10 থেকে অধিক বাইক ছুটে যাচ্ছে অবিরাম। চলন্ত বাইকের বিকট শব্দ উড়ে বেড়াচ্ছে, যেন কাঁপছে রাস্তার প্রতিটি বাঁক। এতটাই দ্রুত, এতটাই তেজি বাইকগুলো। তাদের ছুটে চলায় গাছের ডালে বসে থাকা পাখিগুলো ভয়ে উড়ে যাচ্ছে। ধুলো উড়ে বেড়াচ্ছে, শব্দের ঝংকারে পথচারীদের মনেও আতঙ্ক সৃষ্টি হচ্ছে। সবার মাথায় হেলমেট, মুখ দেখার অবকাশ নেই। আফিমের বাইকটি সবচেয়ে দ্রুত ছুটছে দক্ষ ভঙ্গিতে। এক হাতে বাইক ধরে অপর হাতে ফোন কানে চেপে ছেলেটা বলে, ওর বোনকে তুলে আনতে গেলি কেন? ওর বাপকে আনতে পারলি না? নাটক করিস আমার সাথে? ওপাশ থেকে কেউ কিছু বলতেই আফিম ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, হয়েছে, আর কিচ্ছু করতে হবে না, আমি আসছি। শহরের বেশিরভাগ ছেলেই আফিমের ভক্ত। আফিমকে ভাই বলেই সম্বোধন করে। দেখা হলেই লম্বা সালাম জানায়। বিপদে আপদে বখাটে আফিমকে সর্বদা পাওয়া যায়। নিজের ছেলেপেলের ক্ষতি হতে দেখতে পারে না আফিম। জানপ্রাণ দিয়ে হলেও তার দলের ছেলেগুলোকে সে রক্ষা করে। এপাশে একটি ছোট্ট জঙ্গল আছে, অনেক গাছপালায় আবৃত। স্থানটি রাতে ভয়ানক দেখায়। শাক খুব থাকলেও থাকতে পারে, খুব একটা ঘন না হলেও ভেতরে পথের বাঘ খুঁজে পাওয়া কঠিন। ঝোপঝাড় দিয়ে ভর্তি পুরোটা। এই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট আধপোড়া ঘর আছে, টিন মাটি আর খড় দিয়ে তৈরি। ঘরটা আগুন লেগে কিছুটা পড়ে খসে পড়েছে। রাতের আধারে শহরের বখাটেরা এই ঘরে বসে নেশা করে, মদ গাঁজা ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে। শহরের থেকে কিছুটা দূরে বলে পুলিশ আনসারের সদস্যদের চোখে পড়ে না জায়গাটা, অথচ সব চোরাচালান হয় এই পথেই। আফিমের সবচেয়ে বড় শত্রু হলো শিহাব। কোনো কারণ ছাড়াই আফিমকে শিহাব সহ্য করতে পারে না। না না, কারণ অবশ্য একটা আছে। শহরে আধিপত্য এবং দাপট খাটাতে না পারার একটা ক্ষোভ রয়েছে শিহাবের মনে। ঢাকার সমস্ত অলিগলির ছেলেরা আফিমের কথাই চলে। তার এক কথায় শহরের সকল ছেলে পেলে ছুটে আসে। নামকরা মাস্তান কুন্ডা বলা যায় তাকে।
দলবল নিয়ে ঘোরাফেরা করাই তার চুরি নেই। অপরদিকে শিহাব বড় ঘরের ছেলে, তারও ছোটোখাটো তল আছে। গলিতে গলিতে আড্ডা দেয়া, নেশা করা, এফটিজিং করা শিহাবের প্রধান কাজ। বাবার ক্ষমতা আছে বলে যখন যা খুশি করে ফেলে। শহরে আফিমের এই নাম ডাক, ক্ষমতা, আধিপত্য খাটানোর বিষয়গুলো শিহাবের একদমই পছন্দ না। একটি রাজ্যে দুজন রাজা কখনোই থাকতে পারে না। যুদ্ধ সংঘাত করে হলেও কোনো একজনকে পরাজিত করতে হয়, তবেই দাপট খাটানোর পরিকল্পনা শক্ত হয়। কোনো কারণ ছাড়াই আফিমের পিছে লাগা, ওকে হুমকি দেওয়া, দেখা হলে কটূক্তি করা শিহাবের অন্যতম প্রিয় কাজ। আফিমও কম নয়, ওকে দেখলেই সমস্ত রাগ উড়ে এসে চড়ে বসে ওর মাথায়। শিহাব এক কথা বললে আফিম দু কথা বলতে ছাড়ে না। গায়ে হাত তুলতেও কোনো রকম দ্বিধা করে না আফিম। ফলে তুমুল ঝগড়া, গর্জন, হাঙ্গামা হয়। ওরা একে অপরের চোখের বিষ, কারো খুশি কেউ সহ্য করতে পারে না। বিগত কয়েকদিন ধরে আফিমের নামে নোংরা তথ্য ছড়াচ্ছে শিহাব। তার দলবলগুলো বাড়াবাড়ি করছে চাঁদা তোলা নিয়ে। আফিমের দলের সদস্যদের দেখতে পেলে আক্রমণ করছে। বিষয়টাতে এবার ভারী ক্ষেপে গেছে আফিম। রাগে ক্ষোভে দাউদাউ করে চলছে মস্তিষ্ক। ছেলেদের নির্দেশ দিয়েছে শিহাবের পরিবারের কোনো একজন সদস্যকে তুলে আনতে। আপনজন হারানোর মর্মান্তিক লোমহর্ষক দৃশ্য সে তুলে ধরতে চেয়েছিল শিহাবের সামনে। আফিম ভেবেছিল শিহাবের বাবা, ভাই অথবা বিশ্বস্ত কোনো বন্ধুকে তুলে আনবে ওরা, কিন্তু না, বেয়াক্কেলগুলো শিহাবের ছোট বোনকে তুলে এনেছে। ঘরের মেঝেতে শিকল পরিয়ে রাখা মেয়েটিকে দেখে আফিমের ভ্রু কুঁচকে এলো। মেয়েটির মুখ টেপ দিয়ে আটকানো, হাত পিঠের দিকে টেনে দড়ি দিয়ে বেঁধে রাখা, পরনে গোলাপি রঙের ফ্রক। মেয়েটির বয়স কম, নাম ধামও জানে না আফিম। এত ছোট একটা মেয়েকে তুলে আনায় পেছনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ছেলেপেলের দিকে কটমট করে তাকায় আফিম। রাগে শরীর তার চলছে, তাতে দাঁত পিষে এসে দেখে সবাইকে। পাশ থেকে শান্ত বলে, আফিম, মেয়েটাকে ছেড়ে দে, এসব করিস না। রূপক বিদ্রুপাত্মক স্বরে বলে। এত ছোট মেয়ে, আমাদের দেখেই তো ভয় জ্ঞান হারাবে। রায়ান একটু দূরে দাঁড়িয়েছিল, ফোনে কথা বলছিল। সে তড়িঘড়ি করে ওদের মাঝে এসে বলল, এই তন্নি বাড়ি ফিরতে বলতেছে। রূপক ফিক করে হেসে রেগে বলে, বউ রেখে এসেছিস কেন গাধা? নতুন বউ রেখে কেউ মাস্তানি করতে আসে? একবার বিয়েটা হোক আমার, 1 মাস ঘর থেকে বেরিয়ে হব না। বোকা শান্ত বুঝলো না রূপকের কথার মানে, বলল, 1 মাস ঘরে থেকে কি করবি? থাকবি বা কিভাবে? খেতে হবে না? রূপক সঙ্গে সঙ্গে বলল, খাবো তো, খাবো বলেই তো ঘর খুলে রাখা যাবে না। শান্ত অবুঝ, নাদান, এসব বিষয়ে তার জ্ঞান খুবই কম। রূপকের অদ্ভুত কথাগুলো তার মাথায় ঢুকলো না, বলল, তুই এত খারাপ কেন রে? ঘরে বসে বউকে ফরমাইশ করবি তাই না? নিজের ঘর থেকে বেরিয়ে একটা কাজও করবি না। রায়ান ধুমকে বলে ওঠে, ওরে বলত রে, মাঝে মাঝে ভাবি কোন কুক্ষণে তোর মতো হাবাগোবা বন্ধু পেলাম। এই খাওয়া সেই খাওয়া না, এই খাওয়া মানে বউয়ের সাথে লুতুপুতু করা, বিড়াল মারা। শান্ত বিস্মিত হয়ে প্রশ্ন করল, বিড়াল মারবে কেন? আশ্চর্য, তুই জানিস না বিড়াল পোষা ভালো? রায়ান মাথা চাপড়ে বিরক্ত হয়ে তাকালো শান্তর দিকে। আফিম ওদের উল্টাপাল্টা কথাবার্তা শুনে বিরক্ত হলো প্রচণ্ড। হুঙ্কার ছেড়ে বলল, থাপড়ে সবগুলো চোপা ফাটিয়ে ফেলবো। কাজ করতে দিবি আমাকে? আফিমের গর্জনে থেমে গেল সবাই। মেয়েটা ঘুমিয়ে আছে এলোমেলোভাবে, তাকে জাগাতে মুখে পানি ছেটালো আফিম। একটু পরেই ঘুমের ঘোর কেটে যেতেই মেয়েটি ভীতু চোখে পিটপিট করে তাকালো আফিমের পানে। কিছু বলার জন্য নড় চড়ে উঠল, হাত পা ছোড়াছড়ি করলো, কিছু একটা বলার চেষ্টা করলো খুব। আফিম মেয়েটার ঠোঁটে আটকে থাকা গাম টিপ খুলে দিল। সাথে সাথে মেয়েটি চিকন কণ্ঠে প্রশ্ন তুলল, তোমরা কারা? আমাকে বেঁধে রেখেছো কেন? মেয়েটা নিতান্তই ছোট, বয়স 17 কি 18, ওজন উচ্চতাও কম, বাচ্চা প্রকৃতির, ভীষণ আদুরে। তবে তার এই সুন্দর মুখখানা দেখে পাষাণ হৃদয়ে পুরুষগুলোর মন গলে না। গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে আফিম জিজ্ঞেস করে, নাম কি তোর? মেয়েটা ভরকালো না, মিষ্টি হেসে জবাব দিল, আমি সাবিহা। আর তুমি? পেছন থেকে একটি ছেলে এগিয়ে এসে আফিমের কানে কানে নিচু আওয়াজে বলল, ভাই, মেয়েটা মানসিক সমস্যা আছে, প্রতিবন্ধী, নিজে থেকে আমাদের সাথে চলে আসছে। বলেছি শিহাব তোমাকে ডাকে, সাথে সাথে গাড়িতে উঠে বসেছে। বলে ছেলেটি আগের মতো পেছনে গিয়ে দাঁড়ালো। আফিম দৃঢ় দৃষ্টিতে দেখল মেয়েটাকে।
নিষ্পাপ পবিত্র মুখ মেয়েটার, মুখে মায়া, ঠোঁটে হাসি। কোনো রাগ ঢাক না রেখে সাবিহা বলে, তোমরা কি বললে? আমাকেও বলো। হাঁটু ঘিরে বসেছিল আফিম। মেয়েটি আসলেই মানসিকভাবে অসুস্থ, নইলে এত রাতে এতগুলো ছেলেকে একসাথে দেখে ভয় পেত, এমন হাসি মুখ করে বসে থাকতো না। আফিম সাবিহাকে ভয় দেখাতে বলে, আমরা তোকে কিডন্যাপ করেছি, তোর ভাই আসলে তোর সামনেই তোর ভাইকে মেরে বলি চাপা দেব। সাবিহা আবু ছেড়ে নেয় চেয়ে থেকে বলল, তোমরা আমাকে তুমি করে না বলে তুই করে বলছো। ইটস ব্যাড ম্যানার্স। তোমার ভয় করছে না? সাবিহা নির্বিঘ্নে উত্তর দিল, ও মা, ভয় পাবো কেন? তোমরা তো আমার ভাইয়ার মতো। আমার ভাইয়াও তোমাদের মতো রাখি, কিন্তু ভাইয়া আমাকে কখনো বকে না, তোমরাও বকবে না, আমি জানি। মেয়েটির সরল বিশ্বাসে সবাই হকচকিয়ে উঠল। সাবিহার মাঝে ভয় নেই, রাগ নেই, খুব স্বাভাবিকভাবে বসে আছে সে, যেন ভয় পাওয়ার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি। আফিম সাবিহার পায়ের শিকল খুলে দিল। আফিমের পরনে কালো শার্ট আর কালো জ্যাকেট, গলায় সিলভার রঙের চেইন, হাতে রাবারের মতো কয়েকটি ব্রেসলেট, আঙুলে পাথরের কয়েকটি আংটি, চুলগুলো অগুছালো, বখাটেদের মতো চালচলন সবার। আফিম সহ বাকিদের মাথায় হেলমেট আটকে আছে। মুখ লুকোনোর এই পন্থা ওরা সর্বদা অবলম্বন করে, নইলে সাবিহাকে মুখ দেখালে পরে পুলিশ কেস হতে পারে। সাবিহার ওদেরকে মাস্তান বলে মনে হলো না, বরং সে গাল ভরে হেসে উচ্ছ্বসিত কণ্ঠে আফিমকে বলে উঠল, আই, তোমার চোখটা এত সুন্দর কেন? হায় আল্লাহ, তোমার চোখের মনি সবুজ, আমার প্রিয় রঙও সবুজ। বলেই সাবিহা খিলখিল করে হাসে। খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে আফিমের দিকে, যেন বিরল চোখ সে আগে কখনো দেখেনি। সাবিহা মানসিকভাবে অসুস্থ, হয়তো জন্ম থেকেই, আর 5টা মানুষের মতো স্বাভাবিক চিন্তাভাবনা করতে পারে না সে। বয়সের তুলনায় তার আচরণ ছোট বাচ্চাদের মতো। এত কিছুর মাঝেও মেয়েটি মুক্তি পেতে হামাগুড়ি দিয়ে ঘরের কোণার মেঝেতে পড়ে থাকা তুলো আর কাপড়ের তৈরি পুতুলটা নিয়ে আসে নিজের কাছে। পুতুলটা জড়িয়ে ধরে ফের বলে, তুমি খুব সুন্দর। মুখ না দেখে স্রেফ গায়ের করণ কণ্ঠ আর চোখ দেখেই সাবিহার আফিমকে পছন্দ হয়েছে। আফিম মুচকে হেসে ফেলল সাবিহার কাণ্ডে, বলল, আমাকে তোর শিয়া ভাইয়ের চেয়েও বেশি ভালো দেখতে। সাবিহা তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল, না, শিহাব ভাইয়া বেস্ট। আফিম ছোট ছোট চোখ করে তাকাতেই সাবিহা উত্তেজিত অস্থির কণ্ঠে বলল, তুমিও আজ থেকে আমার ভাইয়া, আমি রোজ তোমায় ফেরি টেলস শোনাবো। আলতো হাসলো আফিম। তার কোনো উদ্দেশ্যই ছিল না মেয়েটাকে এইখানে নিয়ে আসার। যদি জানতো মেয়েটি বাচ্চা, তবে এইখানে না এসেই ছেলেদের আদেশ দিত সাবিহাকে ফিরিয়ে দিয়ে আসার জন্য। এতক্ষণে শিহাব নিশ্চয়ই খেপেছে, তন্ন তন্ন করে খুঁজছে সাবিহাকে। শুনেছে শিহাবের প্রাণ ভোমরা এই সাবিহা, তাই ওর ছেলে পেলে সাবিহাকে পেয়ে আর সময় ব্যয় করেনি। আফিম কড়া চোখে চেয়ে সবাইকে বলল, ওকে ফিরিয়ে দিয়ে আসছি, তোরা বাড়ি যা। শান্ত খুব খুশি হলো বন্ধুর এই কথায়। যে যার বাইক নিয়ে ছুটে চলল বাড়ির দিকে। আফিম দুজনকে পাঠালো শিহাবের খোঁজ নিতে। শিহাব আপাতত পুলিশ স্টেশনে, ওর দলগুলো উত্তরা বাড্ডা সাভারে ছুটেছে। এই সুযোগে সাবিহাকে নিয়ে বেরিয়ে আসে আফিম। বাইকের পেছনে বসে মেয়েটা শক্ত করে জড়িয়ে ধরে আফিমকে। যেতে যেতে দোকানে দেখা পেতেই সাবিহা বায়না ধরে সে ললিপপ খাবে, আইসক্রিম খাবে। আফিম কেন যেন রাগ দেখাতে গিয়েও পারে না। দোকান থেকে আইসক্রিম বক্স, চকলেট বক্স এনে সাবিহার হাতে তুলে দিতেই সাবিহা খিলখিল করে হাসে, বলে, তুমি আমার বেস্ট ভাইয়া, তুমি খুব ভালো। আফিম সাবিহার চুলগুলোতে হাত বুলিয়ে বলে, তুইও আজ থেকে আমার বোন। সাবিহাকে ফিরিয়ে দিয়ে বাসায় ফিরে আসে আফিম। রাত 2টো বাজে তখন। এক্সট্রা চাবি দিয়ে বাড়িতে ঢুকতেই দেখে সোফায় শুয়ে আছে মৃত্তিকা। মুখটা শুকনো, মলিন, দুহাত মাথায় রেখে জড়সড় ভঙ্গিতে একপাশে কাত হয়ে শুয়ে আছে মেয়েটা। মাথা এবং বুকে খুব ভালো করে ওড়না পেঁচিয়ে রেখেছে। মৃত্তিকার দিকে তাকিয়ে আফিমের হৃদয় ছলকে উঠল। মৃত্তিকা কি আফিমের জন্য অপেক্ষা করছিল? অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়েছে। মৃত্তিকার সামনে সোফার কাছে বসলো আফিম। গভীর নয়নজোড়া নিবদ্ধ করলো মৃত্তিকার দিকে। মৃত্তিকা কেঁদেছে কে? চোখ মুখে এতটা শুকনো ফ্যাকাশে লাগছে কেন? যেন প্রাণ নেই, আনন্দ নেই। আফিম তার শীতল আঙুলের পৃষ্ঠ ছোঁয়ায় মৃত্তিকার গালে। অতিরিক্ত ঠান্ডা স্পর্শ পেয়ে নড়ে চড়ে ওঠে মেয়েটা।
আফিম ধীর নিচু শান্ত স্বরে বলে। মৃত্যু, ঘুমের ঘরে মৃত্তিকা হেসে উঠল। ঠোঁটের কোণ প্রসারিত হলো মেয়েটার। ঘুমের ঘরে মেয়েটিকে হাসতে দেখে আফিম নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার অপরূপার দিকে। আফিমকে বোধহয় মৃত্তিকার স্বপ্ন মনে হচ্ছে। আফিমের ডাক স্পর্শ মেয়েটির ভ্রম বলে মনে হচ্ছে। তার হাসিতে আফিমের মনও তুলে উঠল। তার সামনে মৃত্তিকা সচরাচর হাসে না, তাকে দু একবারের বেশি হাসতে দেখেনি আফিম। মৃত্তিকা হয় আফিমের উপর রাগ করে, নয়তো কাঁদে, কখনো আবার অভিমানও করে, কিন্তু হাসে না মেয়েটা, ভুল করেও না। আফিম সোফায় নিজের চিবুক ঠেকে মৃত্তিকার মুখের কাছে মুখে নিয়ে আসে। ঘুমের কারণে মৃত্তিকার নিঃশ্বাস ভারী, নিঃশ্বাসের তোপে বুক ওঠানামা করছে। আফিম দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বলে, এই মৃত্যু। এবারে মৃত্তিকা নড়ে ওঠে। তন্দ্রাচ্ছন্ন ঘন নেত্রপল্লব চোখচোরা ধীরে মেলে। অতি নিকটে আফিমকে দেখে থমকায় মেয়েটা। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সুদর্শন পুরুষটির মুখ পানে। তাকে এতটা বিব্রত হতে দেখে দাঁত দিয়ে ঠোঁট চেপে নুয়ে হাসে আফিম। মৃত্তিকা বিস্মিত স্বরে ডাকে, আফিম। খুব নিচু স্বর, যেন মনে মনে আওড়ালো নামটা। তবে অতি নিকটে থাকায় ডাকটা শুনতে পেল আফিম। তার ঠোঁট নাড়ানো দেখে আফিমের বুকে তোলপাড় বাড়ে। নামের মাঝের ফ শব্দটা এতটাই কোমল সুরে আওড়ায় মেয়েটা, শুনতে অদ্ভুত মোহনীয় লাগে। বলো। কোথায় ছিলেন? আড্ডা দিচ্ছিলাম বন্ধুদের সাথে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মৃত্তিকার বুক ছিঁড়ে, বলে, এত রাতে কেউ বাড়ি ফেরে? আফিম তৎক্ষণাৎ জবাব দেয়, আমি তো এরকমই। এরকম মানুষদের বিয়ে করা উচিত নয়, পরিবারের সাথেও থাকা উচিত নয়। আপনি জানেন না? আপনি নিয়ম ভাঙছেন আফিম। আপনার উচিত একা আলাদা থাকা, যেখানে আপনার কোনো আপনজন থাকবে না, যেখানে আপনার পিছু টান থাকবে না, আপনার প্রতি কারো মায়া থাকবে না, অপেক্ষারত কোনো সঙ্গী থাকবে না। বলতে গিয়ে কণ্ঠ ভেঙে আসে মৃত্তিকার। আফিম এমন কেন? সে অভিমান করেছিল। আফিমের কি উচিত ছিল না তার অভিমান ভাঙানো? একটু ভালোবাসা, একটু আশ্রয়ের জন্যই তো সব ছেড়ে ছুড়ে চলে এসেছে মৃত্তিকা। এখানে তার কেই বা আছে এক আফিম ছাড়া? খুব দ্রুত সম্পর্ক ভেঙে ফেলাটা পছন্দ না মৃত্তিকার। যতদিন না সীমা লঙ্ঘন হচ্ছে, সম্পর্কের সুতো ছিঁড়ে যাচ্ছে, ততদিন অন্তত সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করা উচিত। এক জীবনে একাধিক বিবাহে আবদ্ধ হতে চায় না মৃত্তিকা। আফিমের সাথে বিয়েটা জোর করে হলেও সে পণ করেছিল এই সম্পর্ককে স্থায়ী করার চেষ্টা করবে, আফিমকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করবে। অন্তত ইয়াসিনের থেকে আফিম যদি ভালো হয়, প্রতারণা না করে, তবে মনের বিরুদ্ধে গিয়েও আফিমের সাথে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করবে মৃত্তিকা। কিন্তু বিয়ের এতদিন পরেও আফিমের মাঝে পরিবর্তন নেই। না কমেছে তার উগ্রতা, না কমেছে মাস্তানি। আগের মতোই সে নিজের মতো চলে, বড় ছোট কাউকেই সম্মান করে না, ভদ্রতা নেই তার মাঝে। লোকমুখে শুনতে হয় আফিমকে বিয়ে করাটা সবচেয়ে বড় বোকামি হয়েছে মৃত্তিকার। ভবঘুরে বেকার বখাটে ছেলেকে বিয়ে করা মানে নিজের ভাগ্যকে চরমভাবে অপদস্থ করা। কিন্তু ভাগ্যের লিখন কিভাবে খণ্ডানো যায়? না চাইতে ওদের বিয়েটা হয়েছে। এক সূত্রে বাধা পড়েছে তারা। নীরবতা ভেঙে আফিম বলে ওঠে, আমার মতো পাষাণ মানুষের জন্য কাঁদছো কেন? একটা গুন্ডার জন্য কেন অপেক্ষা করছো মৃত্যু? তুমি তো আমায় ভালোবাসো না? মৃত্তিকা কেঁপে উঠল খানিক, বলল, ভালোবাসি না ঠিক, তবে ভালোবাসা চাইছি। যতটা ভালোবাসা পেলে অতীতকে চিরতরে মুছে ফেলা যায়, ততটা ভালোবাসা পেলে বেঁচে থাকার স্বাদ উপলব্ধি করা যায়, ঠিক ততটাই ভালোবাসা চাইছি। চোখ চূড়া জ্বলে উঠল আফিমের। মৃত্তিকার সহজ স্বীকারোক্তিতে আফিমের বুক ঝাঁঝরা হয়ে গেল। কি অমায়িক আবেদন! এমন আবেদন কেউ কখনো করেছে কাউকে? ভালোবাসা না দিয়েও ভালোবাসা পাওয়ার এত তীব্র আকাঙ্ক্ষা আফিম দেখেছে কখনো? মৃত্তিকাকে ভালোবাসার কারণ কী ছিল? মেয়েটা মাত্রাতিরিক্ত সরল, ঠকে যাওয়া আপাদমস্তক একজন দুর্বল নারী তাই? নাকি মেয়েটার গভীর মায়ায় হৃদয় ওলট পালট হয়েছিল, বুকের মাঝে শান্ত সাবলীল ঝড় বয়ে ছিল সেই জন্য? হাত বাড়িয়ে মৃত্তিকার মাথায় হাত বুলিয়ে দিল আফিম। মৃত্তিকার দেহ ক্ষণে ক্ষণে কাঁপছে। আফিম প্রচণ্ড ধীর কণ্ঠে বলে ওঠে, তোমার মতে ভালোবাসার সংজ্ঞা কি মৃত্যু? ভালোবাসা ভালোবাসা হলো বেঁচে থাকার মূল মন্ত্র। একমাত্র ভালোবাসা পেলেই মানুষ বেঁচে থাকার আনন্দ উপভোগ করতে পারে। আবার ভালোবাসার সামান্যতম ধোঁয়া পেলে মানুষের মনে
পচে গলে যায়। ভালোবাসা আমার কাছে অপেক্ষিত সুখ। জানেন, এক বেলা ভাত না খেলেও মানুষ বাঁচে, কিন্তু এক মুহূর্ত ভালোবাসা না পেলে মৃত্যু ঘনিয়ে আসে। মৃত্তিকাকে আচমকা কোলে তুলে নেয় আফিম। ভরকে যায় মেয়েটা, চেঁচিয়ে বলে, নামান আমাকে, আমি যেতে পারবো। আফিম তোয়াক্কা করে না, বলে, ভালোবাসলে যে এত রেগে যায় তার মুখে ভালোবাসার সংজ্ঞা? মৃত্তিকা বিব্রত হয় ভীষণ। নারীর মন কখনো কখনো এত বেহায়া হয়ে ওঠে, কখন কি বলে নিজেরই হুঁশ থাকে না। কিছুক্ষণ আগে আফিমকে বলা কথাগুলো কি আদৌ তার বলা উচিত ছিল? কেন বলল? কেন নির্লজ্জের মতো নিজের আবেগগুলোকে মেলে ধরলো এই গুন্ডার নিকট? সহসাই রেগে উঠল মেয়েটা, বলল, সারা রাত বাজে আড্ডা দিয়ে এখন নাটক করছেন? দেখি মদ সিগারেট খেয়েছেন নাকি? আফিম সিঁড়ি বেয়ে উঠছে। মৃত্তিকা তার বুকের কাছে। মেয়েটা সঙ্গে সঙ্গে আফিমের শার্টের কলার আঁকড়ে ধরে মুখ গুজে দেয় আফিমের বুকে। নাক টেনে টেনে শুকতে থাকে শার্টের অংশ। পুরো বুক খাড়ের কাছে নাক টেনে বিশ্রী গন্ধ আছে কিনা পর্যবেক্ষণ করে। এক সময় নাক ঠেকায় আফিমের ঠোঁটে, তেজ দেখিয়ে বলে, হাঁ করুন। আফিম মৃদু হেসে কালচে খয়েরি ঠোঁটজোড়া ফাঁক করে। মৃত্তিকা বেশ কয়েকবার নিঃশ্বাস টেনে টেনে শুকে। সিগারেটের বিশ্রী গন্ধ আসছে, আর কোনো উদ্ভট দুর্গন্ধ নেই। কতগুলো সিগারেট খেয়েছে কে জানে। তার উদ্ভট কাজে মুচকি হাসে আফিম। মৃত্তিকার নাকের ডগায় ছোট্ট চুমুকিয়ে বলে, বউদের মতো কুটনামি করছো মৃত্যু। মৃত্তিকার তদন্ত শেষ হলে আফিম ঘরে ফিরে আসে। বিছানায় ধীরে নামিয়ে দেয় মৃত্তিকাকে। মৃত্তিকা বলে ওঠে, আপনি কাজবাজ করবেন না? কতদিন এভাবে ঘুরে বেড়াবেন? বিয়ে করেছেন, এবার তো দায়িত্ব নিতে শিখুন। আফিম জ্যাকেট খুলতে খুলতে বলে, আমার বাপের যা আছে তাতে আমাদের সন্তানদেরও চলে যাবে। আপনার বাবার আছে তাতে আমার কি? আপনার কি আছে তাই বলুন। আমার বাবা আছে। বিরক্ত হয় মৃত্তিকা, বলে, তাই বলে আপনি কাজবাজ করবেন না? আমি আপনার বাবার থেকে কোনো অর্থ গ্রহণ করব না। জোয়ান কর্মক্ষম স্বামী থাকতে অন্যের দয়ায় বাঁচতে হবে আমাকে? তুমি তো টিউশন করছোই। মৃত্তিকার মনে পড়ে সকালের ঘটনা। তার টিউশনই একটা চলে গেছে, হাতে কেবল একটাই টিউশন। তাতে কিভাবে পোষাবে? ও বাড়িতেও তো টাকা পাঠাতে হবে। আমার টিউশন চলে গেছে। আফিম কৌতূহলী চোখে তাকে জিজ্ঞেস করল, কেন? আগের মাসে অনেক গ্যাপ হয়েছিল সেজন্য। আফিম গাছাড়াভাবে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আরো টিউশনের ব্যবস্থা করে দেব। তবু আপনি রোজগার করবেন না? না। সিগারেটের টাকা কোথায় পান? ছেলেপেলেরা কিনে দেয়। মৃত্তিকা কথা বলার রুচিটুকু হারালো। বিছানার একপাশে কাত হয়ে শুয়ে পড়ল। আফিম জিজ্ঞেস করল, খেয়েছো? মৃত্তিকা উত্তর দিল, খেয়েছি। আফিম কথাটা শোনা মাত্রই বেরিয়ে গেল বাইরে। মৃত্তিকা ভ্রু কুচকে ফেলল। আবার কোথায় গেল লোকটা? একটুও শান্তি দিবে না মৃত্তিকাকে। আফিম মিনিট দুয়েক বাদে ফিরল। তার হাতে একটি প্লেটে সাদা ভাত আর মাংস ভুনা। মৃত্তিকা ভাবল আফিম খাবে খাবারটুকু, কিন্তু তাকে অবাক করে দিয়ে আফিম বিছানায় এসে বসে বলে, ওঠো, খেয়ে নাও। মৃত্তিকা বলল, আমি তো বললাম আমি খেয়েছি। আফিম মৃদু থমকে বলল, খেয়েছো তো কি, আবার খাবে? খাবো না। খেয়ে শুয়ে পড়ো, ঘুম ভালো হবে। আফিম তার দানবীয় হাতের তালুতে বড়সড় ভাতের লোকমা তুলে ধরল মৃত্তিকার সামনে। মৃত্তিকা চমকে হা করল। বড়সড় লোকমাটা মৃত্তিকার মুখে ঢুকিয়ে দিতেই গাল ফুলে উঠল মৃত্তিকার। ধীরে সুস্থে খাবারটা চিবিয়ে নিল সে। ফের আফিম আরও একটি লোকমা মৃত্তিকার মুখে পুরে দিতেই মৃত্তিকা চোখ পাকিয়ে তাকালো আফিমের পানে। অনেক কষ্ট করে ভাতের দানাগুলো চিবিয়ে পানি খেয়ে বলল, আমাকে কি রাক্ষসী মনে হয়? এত বড় লোকমা কেউ দেয়? আফিম ঠোঁট পাকিয়ে বলে, আমার কি দোষ? তোমার মুখই তো ছোট। আপনারই দোষ, আপনার হাত বড়। এই তোমার ওজন কত মৃত্যু? 50-এর কাছাকাছি। আমার 70+। এই জন্যই আপনাকে দানব দানব লাগে। পুরো খাবার শেষ করে আফিম হাত ধুয়ে মুছে দেয় মৃত্তিকার এটোকাল। তীব্র কাঁপুনিতে গা দুলে ওঠে মেয়েটার। আফিম মৃত্তিকার দিকে ফিরে শুয়ে পড়ে। নিভিয়ে দেয় ঘরের বাতি। টেবিল ল্যাম্প চালিয়ে মৃত্তিকার মুখ পানে চেয়ে থাকে আফিম। মৃত্তিকার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ঘুমাও মৃত্যু, তোমাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। শান্ত চাকরিতে জয়েন করেছে 2 দিন হলো। আজকে তার অফিসের দ্বিতীয় দিন।
গতকাল জয়েন করার পর তার কলিগরা সকলেই এসে হাত মিলিয়েছে শান্তর সাথে, আড্ডাও দিয়েছে। শান্তকে বিভিন্ন উপদেশ দিয়েছে, অফিসের নিয়মকানুন বলেছে, এমনকি দুপুরের লাঞ্চ তাদের সাথে করার জন্য ইনভাইট করেছে। এখানকার কেউ শান্তকে চেনে না। তার বাড়ি থেকে বাইকে চড়ে অফিসে আসতে আধ ঘন্টা সময় লাগে, দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। শান্ত বেচারা অন্তর্মুখী স্বভাবের, কেউ প্রশ্ন করলে উত্তর দিয়ে ফিরতি প্রশ্ন করতে খুব সংকোচ বোধ করে সে। কথোপকথন বাড়ানোর কোনো লক্ষণ দেখা যায় না তার মাঝে। আফিম আর তার বন্ধুদের মাঝে শান্তর গণ্ডি সীমাবদ্ধ, বাইরের মানুষদের সাথে সহজে মিশতে পারে না শান্ত। সবার সামনে সে বড্ড চুপচাপ হয়ে যায়, কিন্তু শান্ত জানে কোথাও কাজ করতে গেলে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, সবার সাথে মিশতে হয়। তবেই কর্মজীবন কিছুটা স্বস্তি, কিছুটা আনন্দময় হয়ে ওঠে, নইলে বিরস পাঞ্চে লাগে কর্মজীবন। এটি একটি আইটি কোম্পানি, কাজ সব ল্যাপটপ দ্বারাই হয়। ল্যাপটপের স্ক্রিনে ফাইল রেডি করছিল শান্ত। সবেই ঢুকেছে অফিসে, ঢুকেই চেয়ার টেনে বসে পড়েছে স্ক্রিনের সামনে। একটু পরেই হন্তদন্ত হয়ে একটি মেয়ে তার ডেস্কের পাশ দিয়ে ছুটে যায় বসের রুমে। পিচ্ছিল টাইলসের কারণে মেয়েটির জুতো স্লিপ খায়, তবুও দ্রুত ছুটে যায় বসের কেবিনে। শান্তর পাশের চেয়ারে বসে থাকা ছেলেটি হেসে ফেলে, শান্তর দিকে চেয়ে বলে, বুঝলে শান্ত, এই যে মেয়েটা ছুটে গেল না, রোজ এইভাবেই পড়তে পড়তে গড়াতে গড়াতে অফিসে এসে পৌঁছায়। শান্ত মেয়েটির মুখ দেখেনি, এত দ্রুত মেয়েটা পাশ দিয়ে চলে গেল যে স্ক্রিন থেকে চোখ তোলার আগেই উধাও হয়ে গিয়েছে। শান্ত একটু নারাজ কণ্ঠে বলল, আমার এসব পছন্দ না ভাই। ডিসিপ্লিন মেনে না চললে আমার মনে হয় কারো কাজে না ঢোকাই উচিত। ছেলেটির নাম কামরুল। শান্তর সাথে দুদিনে অনেক কথা বলেছে সে। শান্তর এহেন ভঙ্গি দেখে সে বলল, কালকে আসেনি, আজকে নির্ঘাত বকা খাবে। কামরুলের পরের চেয়ারে বসে কাজ করা মেয়েটির নাম কৃপা। কামরুলের কথায় হেসে সে বলে, বকা খাবে বলে তোর মনে হচ্ছে? আমাদের বস যে ওর চাচ্চু লাগে, সেটা কি ভুলে গিয়েছিস? বস আমাদের যেভাবে ঝাড় দেয়, তোর মনে হয় ওকেও এভাবে ঝাড়বে? একটু লেকচার দিয়ে আর ভয় দেখাবে, এর বেশি কিছুই করবে না। কামরুল মাথা নেড়ে বলল। হ্যাঁ, তাও ঠিক। শান্ত শুনে গেল শুধু। একটু পর বসের রুম থেকে মেয়েটি বের হলো। শান্ত মাথা উঁচিয়ে তাকাতে সামনে রাইমাকে দেখে চমকালো। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রাইমার পানে। রাইমার গলায় আইডি কার্ড ঝুলছে। একটু আগে এই মেয়েটাই বসের রুমে ছুটে গিয়েছিল। তবে ওরা সবাই রাইমার কথাই বলছিল। রাইমা এখানে জব করে। রাইমার সাথে শান্তর চোখাচোখি হতেই রাইমার পাংশটে মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বিস্ময়ে হা করে তাকিয়ে রইল শান্তর দিকে। হাসি ছড়িয়ে পড়ল পুরো মুখে জুড়ে। সাথে সাথে পা বাড়িয়ে শান্তর ডেস্কের সামনে এলো রাইমা। চটপটে কণ্ঠে বলে উঠল, আরে শান্তমশাই যে নতুন। হুম। শান্ত স্রেফ মাথা নাড়িয়ে সম্মতি দিল। রাইমা উৎফুল্ল হয়ে বলল, আমি 2 মাস হলো জয়েন করছি। শান্ত স্বাভাবিক স্বরে উত্তর দিল। ও আচ্ছা। ভ্রু কুচকে ফেলল রাইমা, বলল, ও আচ্ছা। কি আমাকে এখানে দেখে খুশি হননি? অফিসে এসে একটা পরিচিত মানুষকে পেয়ে গেলেন, আপনার ভাগ্য খুব ভালো। শান্ত মৃদু হেসে প্রত্যুত্তরে বলল, ভালো লাগছে। আমার ডেস্ক 2 লাইন পরে, কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে? আপনি কোন পদে আছেন? ট্রেইনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শান্ত গম্ভীর কণ্ঠে বলল, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনার কোনো হেল্প লাগলে অবশ্যই আসবেন, কেমন? রাইমার হাসি খুশি মুখটা চুপসে গেল। লজ্জা পেল খুব। শান্ত তার চেয়ে সিনিয়র পদমর্যাদায় উপরে। বোকা হেসে উঠল মেয়েটা। মাথা চুলকে চলে গেল সেখান থেকে। সে চলে যেতেই শান্ত মিটিমিটি হাসল। মেয়েটা আসলেই পাগল, কোথায় কি বলতে হয় সে জ্ঞান নেই। ইদানিং শরীরটা খুব খারাপ যায় রুবির। মন মেজাজ ভালো থাকে না একদম। রোজ শাশুড়ির সাথে ঝগড়া লাগে কারণে অকারণে। পিরিয়ড মিস হয়েছে। রুবির মনে হচ্ছে সে প্রেগনেন্ট। 2 মাস ধরে পিরিয়ড অফ। ইয়াসিনকে বারবার বলেছে হসপিটালে নিয়ে যেতে, টেস্ট করাও হবে, বাচ্চার কন্ডিশনও জানা হবে, কিন্তু ইয়াসিন তার কথা আমলেই নিচ্ছে না। কেমন যেন গা ছাড়া ভাব তার। ওই দিন মৃত্তিকার সাথে আফিমকে দেখার পর রুবি মৃত্তিকার ব্যাপারে খোঁজ নিয়েছে। ঘটনা সত্য, মৃত্তিকার বিয়ে হয়েছে শহরের সবচেয়ে ধনী লোকের একমাত্র ছেলের সাথে। যদিও ছেলেটা গুন্ডা বদমাশ, কিন্তু টাকা পয়সার অভাব নেই।
বাবার ব্যবসা আছে অনেকগুলো, ঢাকায় প্রাসাদের মতো বাড়ি আছে। রবি ভেবে পায় না মৃত্তিকার জীবনে কেন এত ধনীদের আবির্ভাব ঘটে। এত যোগ্যতা সম্পূর্ণ ছেলেগুলো কেন মৃত্তিকার দিকে ঝুঁকে? কী আছে মেয়েটার মধ্যে? সৌন্দর্য, এছাড়া তো কিচ্ছু নেই। ঢাকার একটি 3 তলা ভবনে ভাড়া থাকে, ভাইয়ের রোজগারে সংসার চলে। বড্ড সাদামাটা সাধারণ মেয়ে মৃত্তিকা। চাকচিক্যময় জাঁকজমকপূর্ণ জীবন নেই ওর, কেবল আছে সৌন্দর্য, মায়া, একটি সহজ মন। কেবল এই সৌন্দর্যের কারণেই তাকে সবাই ভালোবেসে ফেলে। এটুকুই কি যথেষ্ট কাউকে ভালোবাসার জন্য? ইয়াসিন বড় ঘরের ছেলে। মৃত্তিকাকে নিয়ে যখন ইয়াসিন ঘুরে বেড়াতো, গল্প করত, রুবির তখন হিংসা হতো। এত ভালো ছেলে কেন নিম্নবিত্ত মেয়েটাকে এত ভালোবাসবে? তার কাছে এমন ভালোবাসা ধরা দেয় না কেন? ইয়াসিন আর মৃত্তিকার সম্পর্কটা খুব সুন্দর ছিল। ওদের একসাথে হাসি খুশি থাকতে দেখে রুবির ভালো লাগতো না। সাহস করে ইয়াসিনকে নক করতো নানা ছোট ধরে। আস্তে আস্তে কথা বাড়ে, সম্পর্কের উন্নতি ঘটে। মৃত্তিকা যেহেতু টিউশন, পড়াশোনা, বাড়ি ঘর সামলানোর দায়ে জড়িয়ে পড়েছিল, তখন রুবি সঙ্গী হয়েছিল ইয়াসিনের। ওদের সম্পর্কে তখন ফাটল ধরেছিল। রবি নিজেকে এমনভাবে জাহির করতো যে ইয়াসিনের কামনারা বেরিয়ে আসতে চাইতো। একটা সময় ইয়াসিন ভালোর খোলস সেরে পেরিয়ে পড়ে, সম্পর্কে জড়িয়ে পড়ে রুবির সাথে। মৃত্তিকার সময় দেয় না, অধিকার দেয় না, কাঠের মতো শক্ত থাকে, আদিক্ষেতা করে না। সম্পর্কের প্রতি টান নেই এমন শত শত অজুহাত পেয়ে যেত ইয়াসিন। এইসবই তখন প্রাধান্য পেত। তখন পাশে থাকা মানুষটাকেই বেশি আন্তরিক, বেশি আকর্ষণীয় মনে হতো। বড্ড সংকোচ নিয়ে ইয়াসিনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল রুবি। তারপর রুবির প্রতি ইয়াসিনের ভালোবাসা বেড়ে গিয়েছিল। পুরুষ মানুষ তো দেহের কাঙাল, প্রেম না পেলেও ওদের চলে, দেহ না পেলে পাগলা কুত্তা হয়ে যায়। ভাবতে ভাবতে রুবির মনটা হুট করে খারাপ হয়ে যায়। মৃত্তিকার বিয়ে হয়েছে জানার পর ইয়াসিন বদলে গেছে। আগের মতো কথা বলে না, সময় মতো বাড়ি ফিরে না। মৃত্তিকার বিয়ে যেন সে কিছুতেই মেনে নিতে পারছে না। আজকাল ইয়াসিন দেখলে কাজ চলে রুবির। রুবিকেও ভালোবাসে না এটাই মনে হয়। তার ভাবনার মাঝে ইয়াসিন ঘরে ঢোকে। গোসল করে বেরিয়েছে সে। আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে শার্ট চড়াতেই রুবি বলে ওঠে, হসপিটালে যাব, তুমি রেডি না? আমি রেডি হই তাহলে। ইয়াসিন বোধহয় যেতে আগ্রহী নয়, তবুও বলল। অন্যদিন গেলে হবে না? চেতে উঠল রুবি, বলল, 2 সপ্তাহ ধরে এটা ওটা বলে যাচ্ছ, আর যদি না যাও আমি এই বাচ্চা রাখবো না। রেগে উঠল ইয়াসিন, বলল, এসব কি ধরনের কথা বলো? মা হয়ে ও এই কথা বলো কিভাবে? বাচ্চার প্রতি একটু মায়াও নেই তোমার? আছে বলি টেস্ট করতে যেতে চাইছি। ফোঁস করে শ্বাস ছেড়ে ইয়াসিন বলল, ঠিক আছে, রেডি হও, নিয়ে যাব। তন্নির সাথে গল্প করছিল মৃত্তিকা। বাড়ি থেকে ফোন আসতেই সে বেরিয়ে আসে বাইরে। কলটা তুলতেই ওপাশ থেকে মৃত্তিকার মা মনোয়ারার উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে আসে। মৃত্যু, জাহানারার ব্যথা উঠেছে। মৃত্তিকা চমকে বলল, কিন্তু ডেলিভারির ডেট তো অনেক দেরিতে ছিল। পানি ভাঙছে, তোর আব্বু বাইপাইল গেছে। মেহমেদকে ফোন করেছিলাম, আসতেও তো সময় লাগবে। একা একা আমি কি করব? ইরহাম জাহানারার কান্নাকাটি শুনে কান্না শুরু করেছে। মৃত্তিকা ঠান্ডা মাথায় বলল, তুমি চিন্তা করো না মা, ইরহাম আর ভাবিকে নিয়ে এখনই গাড়িতে ওঠো, আমি হাসপাতালের সামনে থাকবো। তুই আয় বাড়িতে, আমি একা ওকে কিভাবে নিয়ে যাব? মৃত্তিকা বিরক্ত হয়ে বলল, পোকার মতো কথা বলো না। প্রিম্যাচিউর বেবি রিস্ক নেওয়া যাবে না। আমি যেতে যেতে দুর্ঘটনা ঘটে গেলে কি করবে? যেভাবে পারো গাড়িতে ওঠো। আফিম কি বাড়িতে? ওকে নিয়ে আসিস। উনি তো নেই মা, আমি আসছি। আফিম বাড়িতে নেই, হাতে টাকা পয়সা নেই মৃত্তিকার। তন্নিকে বিষয়টা জানাতেই মেয়েটা মৃত্তিকার হাতে 1000 টাকার 5টা নোট গুঁজে দিল। মৃত্তিকা নিতে চাইল না একদমই। জোর করে হুমকি দিয়ে টাকাটা মৃত্তিকাকে দিল তন্নি। কৃতজ্ঞতায় চোখ ভরে উঠল মৃত্তিকার। মৃত্তিকাকে বাড়ির গাড়িটায় উঠিয়ে দিয়ে তন্নি বলল, দেখে শুনে যেও, টাকা লাগলে আমাকে কল করবে আর আমাকে আপডেট জানাবে। মৃত্তিকা ক্রন্দনরত চোখে চেয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। তন্নি হেসে বলল, পাগলি, প্যানিক করো না। মৃত্তিকা ছুটে আসে হাসপাতালে। একটু পরেই অটোতে চড়ে জাহানারা, মনোয়ারা আর ইরহাম আসে হাসপাতালের সামনে।
জাহানারা কাঁদছে, চোখে মুখে আতঙ্ক, তার পরনে মিক্সি আর চড়া অন্ডা। মৃত্তিকাকে দেখে সাহস পেল জাহানারা, বলল, নড়া কমিয়ে দিয়েছে মৃত্তিকা, আমার ভয় হচ্ছে। মৃত্তিকা জাহানারাকে ধরে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কিছু হবে না, তুমি ভয় পেও না, আমরা আছি তো। তুমি যত ভয় পাবে বাচ্চাটা তত ক্ষতি হবে। মৃত্তিকা কখনো হাসপাতালে এসে ছোটাছুটি করেনি, সব সময় বাবা আর ভাই তার হয়ে সব দায়িত্ব পালন করেছে। মেহমেদের আস্তে আস্তেই সব বন্দোবস্ত করতে হবে তাকে। ইরহামকে ধরেছিল মনোয়ারা, জাহানারাকে ধরে হাসপাতালের ভেতরে ঢোকে মৃত্তিকা, নার্সদের সাথে কথা বলে, রিসেপশনিস্টের কাছে গিয়ে কথা বলে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায় জাহানারাকে। ডাক্তার এসে কিছু মেডিসিন আর স্যালাইন দেয়। এর কিছুক্ষণ পরেই মেহমেদ চলে আসে। মেহমেদ আসতেই ইরহামকে নিয়ে বাইরের ওয়ার্ডে এসে বসে মৃত্তিকা। খোলামেলা জায়গাটায় বসেই ঘন ঘন দম নেয় সে। ইরহামকে তার উরুর উপর মাথা দিয়ে শরীর সিটের উপর রেখে শুইয়ে দেয়। ইরহামের মাথায় হাত বোলাতে বোলাতে মৃত্তিকা বলে, তোমার একটা ছোট্ট ভাই বা বোন আসবে, এসে যদি দেখে তুমি কাঁদছো তাহলে কিন্তু খুব হাসবে তোমাকে দেখে। মায়ের কান্নাকাটি দেখে ইরহাম কাঁদছিল এতক্ষণ। ছেলেটা বেজায় ভয় পেয়েছে। কান্না করতে করতে চোখ মুখ লাল বানিয়ে ফেলেছে ইরহাম। তাকে বোঝাতে বোঝাতে আফিমের ফোনে কল দেয় মৃত্তিকা। আফিম কল তোলে না। এই বিপদে তাকে না পেয়ে মৃত্তিকার মেজাজ খারাপ হয়। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর আফিম ফোন তোলে। সাথে সাথে মৃত্তিকা জিজ্ঞেস করে, কোথায় আছেন আপনি? কল করেছি, ধরেন না কেন? আফিম বাইক চালাচ্ছে, রাস্তার নানান শব্দ শোনা যাচ্ছে। সে এক হাতে ফোন কানে চেপে বলে, আমি সাভারে এসেছি মৃত্যু। মানে কি? ভাবির লেবার পেন শুরু হয়েছে, আমি হাসপাতালে আছি, আপনি আসবেন না? আমি ঘন্টা দুয়েকের মধ্যে ঢাকে ফিরছি। সাভারে কি কাজ আপনার? একজনকে পেটাতে এসেছি। রেখে গেল মৃত্তিকা, বলল, এসব আবার বলছেন? লজ্জা করে না? কি বলো, লজ্জা পাবো কেন? নিংটু হয়ে ঘুরছি নাকি? ফুল প্যান্ট পরেছি, আন্ডারওয়্যার আছে নিচে। লজ্জায় কান দুটো ঝা ঝা করে উঠল মৃত্তিকার। তাতে দাঁত পিষে কল কেটে দিল তৎক্ষণাৎ। এই লোকের সাথে কথা বলাই বৃথা। দুদিন পর বাড়িতে বসে পুতুল খেলছিল সাবিহা। গতকাল বাড়ি ফেরার পর একটা ঝড় বয়ে গেছে। সাবিহাকে খোঁজার জন্য এদিক ওদিক লোক পাঠিয়েছিল শিহাব। যেই সাবিহার বাবা কল করে বলল সাবিহা ফিরেছে, অমনি বাড়িতে ছুটে এসেছিল শিহাব। বোনকে না পেয়ে পাগল প্রায় অবস্থা হয়েছিল শিহাবের। সাবিহাকে পেয়ে এসে জেরা শুরু করে দিয়েছিল। কে নিয়ে গিয়েছিল, কোথায় নিয়েছিল, কি বলেছে, কারা কারা ছিল, সব প্রশ্ন করেছে সাবিহাকে। সাবিহা মুখ খুলেনি। বোকা অবুঝ মেয়েটা বুঝেছিল তার ভাইয়া প্রচণ্ড রেগে আছে। সবুজ চোখের ওই ভাইয়ের কথা বললেই শিহাব যে রেগে যাবে, তাণ্ডব ঘটাবে, তা বুঝতে পেরে সাবিহা লুকিয়েছে সব সত্য। ঘুণাক্ষরেও সবুজ চোখের ভাইয়ের কথা বলেনি। চকলেট আর আইসক্রিমের বক্সটাও সবার চোখের আড়াল করেছে। বলেছে তার কিছুই মনে নেই, মুখ দেখেনি কারো, ওর কোনো ক্ষতিও করেনি ছেলেগুলো। শিহাব অবাক হয়েছিল, যদি ক্ষতি না করবে, ব্ল্যাকমেল না করবে, তাহলে নিয়ে গিয়েছিল কেন? তবে প্রশ্ন করে বোনের সাথে জোর জবরদস্তি করেনি, নইলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে চাপ নিতে না পেরে। নিজে নিজেই বোনের কিডন্যাপারদের খোঁজ চালিয়ে যাচ্ছে শিহাব। আফিমদের সন্দেহ করেনি ওরা মেয়েবাজ না। ছোট্ট একটা মেয়েকে তুলতে যাবে কেন? তুলে নিয়ে গেলেও হুমকি ধুমকি দিত। বিকেলে বাড়ির বাইরে পুতুল নিয়ে খেলছিল সাবিহা। হঠাৎই তার চোখ পড়ে মাঠের বাইরে। একটি ছেলে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, মাথায় হেলমেট, পরনে কালো শার্ট। বাড়ির বাইরের রাস্তায় এখন মানুষ নেই। চারপাশটা একটু পরেই অন্ধকার হয়ে যাবে। গেটের সামনে দারোয়ান নেই, খেতে গিয়েছে। গেটের কাছাকাছি ছিল বলে ছেলেটাকে স্পষ্ট দেখতে পায় সাবিহা। ভালো করে ছেলেটাকে দেখতেই মুখে হাসি ফোটে সাবিহার। সবুজ চোখের সে ভাইয়াটা যে গতরাতে সাবিহাকে আইসক্রিম বক্স কিনে দিয়েছিল। ভাইয়াটার নাম জানে না সাবিহা, মুখও দেখেনি, তবে ওই সবুজ চোখ চিনতে ভুল করল না সে। ভাইয়ের কথার অবাধ্য হয়ে সে গেট খুলে বেরিয়ে এলো বাইরে। ছেলেটাকে দেখেই হাতের ইশারায় সাবিহা ডাকলো, সবুজ চোখে ভাইয়া, তুমি এখানে? আমাকে খুঁজছো? ছেলেটি কথা বলে না, চুপচাপ পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে থাকে। সাবিহা এগিয়ে যেতেই সবুজ চোখের পুরুষটি পা বাড়িয়ে চলে যেতে নেয়। সাবিহা পেছন থেকে ডেকে ওঠে উচ্চস্বরে, তবুও দাঁড়ায় না ছেলেটা। সাবিহা পিছু পিছু ছুটে চলে, বারবার ডাকে লোকটাকে। লোকটার সাথে সাথে পা মিলায়
সাবিহা। তাকে থামতে না দেখে রেগে দাঁড়িয়ে পড়ে সাবিহা। ওকে থামতে দেখে ছেলেটা থেমে পিছু ফেরে মিনমিনে কণ্ঠে বলে, এসো আমাকে ধরো। বলেই দ্রুত হাঁটতে থাকে ছেলেটা। সাবিহা হেসে ওঠে। খেলায় অংশগ্রহণ করতে তার খুব ভালো লাগে। ভাইয়া তার সাথে খেলছে বুঝতে পারে সে। দৌড়ে ধরতে যায় সবুজ চোখের ছেলেটাকে। ছেলেটা হেলমেটের আড়ালে ক্রূর হাসে। তার হাঁটার ভঙ্গি পরিচিত মনে হয় সাবিহার, কিন্তু বুদ্ধি খাটায় না সে। ছোটে ধরতে চায় ছেলেটাকে। অনেকটা পথ আসার পর ছেলেটা থামে, বলে, চলো পার্কে নিয়ে যাই, ওখানে অনেক বন্ধু আছে। সাবিহার দুর্বলতা এটা। ছোটবেলা থেকে একা একা মানুষ হয়েছে সে। বন্ধু বান্ধবরা তার সাথে মেশে না। সে অন্যান্য বাচ্চাদের চেয়ে আলাদা বলে সবাই তাকে করুণা করে, তবুও তার সাথে খেলে না। স্কুলে পড়তেও যায় না সে। বাড়িতে এসে এক আপু পড়িয়ে যায় তাকে। একা একা থাকতে সাবিহার মোটেই ভালো লাগে না। বন্ধু আছে শুনলেই সে গলে যায়। তার দুর্বলতাকে কাজে লাগিয়ে ছেলেটি সাবিহার হাত ধরে নিয়ে যায় কোথাও। বোকা বাচ্চা সাবিহা ছেলেটার মন পড়তে পারে না, ছল ধরতে পারে না। সে অবুজের ন্যায় বড় টেডি বিয়ারটা আঁকড়ে ধরে হেলে দুলে চলতে থাকে সবুজ চোখের ভাইটার সাথে, যাকে সে প্রচণ্ড ভরসা করে, বিশ্বাস করে। পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ছেলেটা আসে সাবিহাকে। বাড়িটা ভয়ঙ্কর, জমিদার বাড়ির মতো। আশপাশে জঙ্গল, ঝোপঝাড়। জায়গাটা শহরের বাইরে বোধ হয়। সবুজ চোখের ছেলেটা সাবিহাকে নিয়ে একটি ঘরে ঢুকে খিল আটকে দেয়। তখনও সাবিহা বোঝেনি সামনের মানুষটির রাক্ষস। তার ছল বড়ই নোংরা। দরজার খিল আটকে ছেলেটি এসে দাঁড়ায় সাবিহার সামনে। মেয়েটির গায়ে থাকা সুতির পাতলা ফ্রকটার হাতা টেনে নিচে নামায়, উন্মুক্ত করে মেয়েটির কাঁধ। সাবিহা কিছুটা ভরকে চায়। ব্যাড টাচ সম্পর্কে আপু তাকে শিখিয়েছে। সে ধরতে পারে সামনের ছেলেটির মতলব। সাথে সাথে থমকে ওঠে মেয়েটা। তুমি এমন করছো কেন? সাথে সাথে ছেলেটি আঁকড়ে ধরে সাবিহাকে। সাবিহার কাঁধ জোড়া উন্মুক্ত করে অধৈর্য হয়ে টেনে ছিঁড়ে ফেলে সাবিহার পরনের কাপড়। চমকে ওঠে মেয়েটা, ভয়াতুর কণ্ঠে বলে, তুমি এমন করো না, আমার ভয় করছে। ছেলেটি শোনে না। সাবিহার বক্ষ উন্মুক্ত করে সেথায় কামড় বসায় ছেলেটা। ব্যথায় চিৎকার করে ওঠে সাবিহা। প্রচণ্ড চেঁচিয়ে কাঁদতে আরম্ভ করে সে। হাত পা ছোড়াছড়ি করতে করতে বলে, ব্যথা দিও না ভাইয়া, তুমি এমন করছো কেন? আমি তো তোমার বোন। ছেলেটি শোনে না সাবিহার করুণ আর্তনাদ। সাবিহাকে মেঝেতে ছুঁড়ে ফেলে ব্যথায় কুকড়ে ওঠে মেয়েটা। টেডি বিয়ার পড়ে যায় অদূরে। হিংস্র হয়ে ওঠে ছেলেটা। কোমল ত্বকের সুন্দরী মেয়েটাকে দেখে জিভে জল আসে ছেলেটার। হিংস্র ভঙ্গিতে সাবিহার পাজামা খুলে ফেলে সে। নিজের পরনের কাপড়টাও খুলে ফেলে। আঁকড়ে ধরে সাবিহাকে। একের পর এক কামড় বসায় মেয়েটির গায়ে। ক্ষুধার্ত বাঘের ন্যায় হামলে পড়ে মেয়েটার নাজুক দেহে। কামড়ে আশ্রে ক্ষত বিক্ষত করে নাজুক দেহটা। এক নাগারে কাঁদে সাবিহা। চোখ বেয়ে অঝরে পানি গড়ায়। তার কান্না ছেলেটির হুঁশ ফেরায় না। কামুক হয়ে মেয়েটির শরীর খুবলে খেতে ব্যস্ত হয়ে পড়ে। সাবিহা অজ্ঞান হলেও ছাড় দেয় না একটুও। নিজের খায়েশ মিটিয়ে তবেই ছেলেটা ক্ষান্ত হয়। হাসপাতালের করিডরে বসে আছে মৃত্তিকা। ফিনাইলের গন্ধ পুরো হাসপাতাল জুড়ে। জাহানারাকে ওটিতে নেওয়া হয়েছে। সকলেই বেশ চিন্তিত বাচ্চা এবং বাচ্চার মাকে নিয়ে। মেহমেদ এক নাগারে পায়চারি করে যাচ্ছে। ভাইয়ের চিন্তিত মলিন মুখ মৃত্তিকাকেও বিষণ্ণ করে তোলে। সৃষ্টিকর্তাকে সে ডেকে যায় অনবরত। এমার্জেন্সি ওয়ার্ডে নেওয়া হয়েছে জাহানারাকে। আরও কিছু পেশেন্ট আছে জাহানারার সাথে। মনোয়ারা ভীষণ উদ্বিগ্ন। মেহমেদকে বারবার শান্ত হতে বলেও বিশেষ লাভ হচ্ছে না। স্ত্রীর এমন জটিল অবস্থায় মেহমেদ স্থির থাকতে পারছে না কোনো মতেই। এরহাম মৃত্তিকার কোলে ঘুমিয়েছে। তার দুপা মৃত্তিকার কোমরের পাশ দিয়ে গড়িয়ে দিয়েছে। অনেকক্ষণ ধরে একইভাবে বসে থাকতে থাকতে পেট ঘাড় ব্যথা করছে মৃত্তিকার। সবার জন্য শুকনো খাবার নিয়ে আসতে হবে। বিকেল শেষ হয়ে সন্ধ্যা হতে চলেছে। মৃত্তিকা ঘুমন্ত শিশুটিকে মনোয়ারার কোলে দিয়ে বেরিয়ে আসে হাসপাতালের বাইরে। সন্ধ্যা নেমেছে। চারদিকে অন্ধকার, তবে বাতি জ্বালিয়ে রাখায় স্বচ্ছ দেখাচ্ছে হাসপাতালের আশপাশ। হাসপাতালের বাইরেই কয়েকটি দোকান আছে। মৃত্তিকা দোকানে গিয়ে পরোটা আর ডিম ভাজা কেনে। সাথে পানির বোতলটাও কিনতে হয় তাকে। খাবার কিনে নিয়ে আসার সময় হাসপাতালের প্রবেশপথে পরিচিত একজন মানুষের সাথে সাক্ষাৎ হয় মৃত্তিকার। যদিও তাকে পরিচিত বলতেও রুচিতে বাঁধে মৃত্তিকার, তবু সত্য মাঝে মাঝে দরজায় এসে টোকা দেয়, স্মরণ করিয়ে দেয় বিবর্ণ স্মৃতি। ঘোলাটে মুহূর্তগুলোকে পরিষ্কার প্রাণবন্ত করে তোলে।
মৃত্তিকার অতীত যেন টেনে হিস্ট্রির সামনে নিয়ে আসা হয় সবসময়। ইয়াসিনের মুখোমুখি এসে দাঁড়িয়েছে মৃত্তিকা। ইয়াসিন তাকে দেখেই বোধহয় থমকে দাঁড়িয়েছে। মৃত্তিকা তার পাশ কাটিয়ে চলে যেতে নিলে তাকে আটকায় ইয়াসিন। দ্রুত বলে ওঠে, মিতি একটু শুনবে? মৃত্তিকা না শোনার ভান ধরে। তার সামনে এসে পথ অবরোধ করে দাঁড়ায় ইয়াসিন। তার চোখে মুখে স্পষ্ট অনুতাপের ছাপ, চাহনি ভীষণ দুর্বল, ক্লান্ত। মৃত্তিকা এক নজর দেখে ছেলেটাকে। ইয়াসিনের বয়স মনে হচ্ছে বেড়েই গেছে, চোখের নিচে কালি পড়েছে। আগের সেই উচ্ছ্বাস নেই তার চেহারায়। ফ্যাকাশে বদনে মৃত্তিকার দিকে চেয়ে ইয়াসিন পুনরায় বলে ওঠে, আমার তোমার সাথে কথা আছে মিতিকা। মৃত্তিকার চাহনি দৃঢ় শক্ত। মানুষটাকে দেখে একটু হৃদয়ে গলেনি মৃত্তিকার। উলট পালট হয়নি অনুভূতি, তীব্র বাসনায় ব্যাকুল হয়নি হৃদয়। কঠোরতা ভর করেছে মৃত্তিকার চেহারায়। কট কট কণ্ঠ হেসে বলে, আমার আপনার সাথে কোনো কথা নেই। ইয়াসিন নিচু স্বরে বলে, আমাকে ক্ষমা করা যায় না মিতিকা? মৃত্তিকা তাচ্ছিল্যের স্বরে হাসে, ঠোঁট বাঁকিয়ে। খুব হাসি পায় ইয়াসিনের কথা শুনে। বলে, আমি ক্ষমা করার কে? সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান। যে পাপ, যে অন্যায়গুলো করেছেন, সেই পাপের হিসাব একদিন সৃষ্টিকর্তাকেই দিতে হবে। তুমি ক্ষমা না করলে আমি শান্তি পাবো না। আমি চাইও না আপনি শান্তি পান। আপনি যা করেছেন তা ভুলের কাতারে পড়ে না। ভুল হলে ক্ষমা করা যায়, অন্যায়ের কোনো ক্ষমা নেই। চোখ বুঝে নেয় ইয়াসিন। মৃত্তিকাকে সে কখনো এতটা কঠোর হতে দেখেনি। যে মৃত্তিকা তার কণ্ঠ শুনেই গলে যেত, আজ তার অনুনয় মৃত্তিকার অভিনয় বলে মনে হচ্ছে। সে বেহিসেবি কণ্ঠে বলে, আমি রুবিকে ডিভোর্স দেব, তুমি আসিফকে ডিভোর্স দাও মিতিকা। আমরা দুজনে নতুন করে সব শুরু করব আবার। আমি তোমায় আর কোনোদিন ঠকাবো না। দাঁত কটমট করে তাকায় মৃত্তিকা। নাকের পাটা ফুলে ওঠে মেয়েটার। নিচু কিন্তু তেজি কণ্ঠে ইয়াসিনকে শাসায় সে বলে, ভুলেও এ কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না, নইলে আপনাকে হ্যারাসমেন্ট অভিযোগে জেলে পাঠাতে আমি একটুও সময় নেব না। মৃত্তিকা পা চালিয়ে চলে আসে হাসপাতালের ভেতরে। ইয়াসিন অসহায় চোখে তাকায় মৃত্তিকার যাওয়ার পানে। বুকে ছিনছিন ব্যথা অনুভূত হয়। আজকাল ইয়াসিনের কিছুই ভালো লাগে না। সুরের মন উভয় অদ্ভুত বিষণ্ণতায় পাচ্ছা বেঁধেছে। ইরহামের ভাই হয়েছে রাত 10টা নাগাদ। ইরহামের মতোই মিষ্টি একটা বাচ্চা। তার নাম রাখা হয়েছে ইরফান। ইরফানকে কাঁথা দিয়ে মুড়ে রেখেছে মনোয়ারা। ভাবির পরিবারের লোকজন আসছে, আপাতত বাসে আছে তারা। মৃত্তিকার পরিবারে খুশির অন্ত নেই। মেহমেদ খুশিতে পাগল প্রায়। সদ্যজাত শিশুকে নিয়ে সবার ভেতরেই উচ্ছ্বাস বয়ে চলেছে। কত শত আহ্লাদিক কথা বলে বাচ্চাটাকে খুশি করতে চাইছে ওরা। বাচ্চাকে কোলে নেবার প্রায় 1 ঘন্টা অর্থাৎ 11টার দিকে আফিম এসেছে হাসপাতালে। বরাবরের মতোই কোচকানো শার্ট প্যান্ট, তার উস্কো খুস্কো চুল, সবুজাব চোখ, ক্লান্তিহীন। হন্তদন্ত পায়ে করিডোর পেরিয়ে কেবিনের 2 নম্বর বেডে মৃত্তিকাকে বসে থাকতে দেখে থমকায় আফিম। বাচ্চাটাকে কোলে নিয়ে মৃত্তিকা বসে আছে। মৃত্তিকার ঠোঁটে অনাবিল হাসি। বাচ্চাটার উদ্দেশ্যে অযৌক্তিক অহেতুক ভিত্তিহীন কথা বলে যাচ্ছে। ছেলে ভোলানোর কথা বলছে আর খিলখিল করে হাসছে মৃত্তিকা। তার হাসির শব্দে তাল হারায় আফিম। মৃত্তিকা বাচ্চাটার দিকে মায়াবী চোখে তাকিয়ে আছে অহর্নিশি। পায়ের শব্দ পেয়ে চোখ উঁচিয়ে আফিমকে দেখে সে প্রগাঢ় হেসে ওঠে। তার চোখ জোড়ায় স্পষ্ট আনন্দ দেখতে পায় আফিম। আফিমকে দেখে মৃত্তিকা বলে ওঠে, দেখুন ভাইয়ার আবার ছেলে বাবু হয়েছে, একদম ভাইয়ার মতো, কি মিষ্টি হাতুড়ে বাচ্চা। আফিমের হাতে কিছু ফলের ব্যাগ ছিল। ফলের ব্যাগগুলো মেহমেদের হাতে ধরিয়ে সে মৃত্তিকার পাশে এসে বসে। জাহানারা তখনও ঘুমোচ্ছে। আফিম বাচ্চাটাকে দেখে তাকিয়ে রয় কিছুক্ষণ। হাত বাড়িয়ে ছোঁয় বাচ্চার হাত। আদুরে বাচ্চাটা আফিমের হাতের আঙুল মুঠোয় পুড়ে নেয়। ফোকলা দাঁতে খানিক হেসে ওঠে। মৃত্তিকা ফিক করে হেসে ফেলে ইরফানের কাণ্ডে। বলে, দেখেছেন এখনই হাত ধরতে শিখে গেছে। আফিম পকেট থেকে একটি লাল আয়তাকার বক্স বের করে। রিবন দিয়ে বাঁধা বক্সটা। সেখান থেকে প্লাটিনামের একটি ঝকঝকে চেইন বের করে আফিম পুড়িয়ে দেয় ইরফানের গলায়। মৃত্তিকা তব্ধ খায়। অবিলম্বে প্রশ্ন করে, আপনি টাকা কোথায় পেলেন? আফিম হাই তোলে। 2 কাঁধ উঁচু করে অসংকোচে বলে, বাবা দিয়েছে। মৃত্তিকা তিরক্তি জানায় না। সে জানে আশরাফ মির্জা ভালোবেসেই টাকাটা দিয়েছে ইরফানকে কিছু কিনে দেওয়ার জন্য। ওরা দুজনই বাচ্চাটার সাথে গল্প জুড়ে দেয়। আফিম খানিক রোয়েশ হয়ে বলে,
মৃত্যু, হুম। আমারও বেবি চাই। থমকায় মৃত্তিকা। কাছে কেউ নেই, তবু মৃত্তিকা সতর্ক ভঙ্গিতে চোখ বোলায় কেবিনটায়। আফিমের মুখে লাগামহীন কথায় নতজানু হয় সে। গাল দুটো রক্তিম হয়ে ওঠে। বাচ্চাটাকে বুকে আঁকড়ে ধরে নুয়ে বলে, এসব কি কথা, কেউ শুনে ফেলবে। আফিম ভ্রু কুচকে ফেলে। বিরক্ত হয় মৃত্তিকার কথায়। বলে, যখন হবে তখনও তো বুঝি সবাই দেখবে, তখন তোমার লজ্জা লাগবে না? তাই বলে আপনি এই সময় এমন করবেন? তুমি লজ্জা পাও কেন মৃত্যু? তুমি লজ্জা না পেলে তোমার পেটেও আমার বাচ্চা থাকতো। এবারে লজ্জায় গাল দুটো জ্বলে ওঠে মৃত্তিকার। সে চেপে ধরে আফিমের হাত, অনুরোধ করে বলে, দয়া করে এসব করবেন না, আমার লজ্জা লাগছে। আফিম অত্যাধিক নমনীয় কণ্ঠে প্রত্যুত্তরে বলে, তোমাকে লজ্জা দিতে আমার ভালো লাগছে। সরুন তো। আফিম মৃদু হাসে, বলে, ফিরতে হবে, চলো। মৃত্তিকা বিস্মিত কণ্ঠে বলে, কোথায়? আমি আজ কোথাও যাব না। আফিম রেগে ওঠে তৎক্ষণাৎ, বলে, মারবো কিন্তু। রোজ এসব আহ্লাদ করবে না মৃত্যু। কিসের আহ্লাদ? বাড়িতে নতুন সদস্য এসেছে, এখন আমি কি করে চলে যাব? বাচ্চার নানু বাড়ির সবাই আসছে, তুমি না থাকলেও চলবে। মৃত্তিকা শোনে না, বলে, আমি থাকবো, আপনার কথা শুনবো না আমি। আফিম উঠে দাঁড়ায়। বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে মনোয়ারের কাছে গিয়ে তার হাতে তুলে দেয়। মৃত্তিকা বোকা বনেছে। ভ্রুকুচকে আফিমের পরবর্তী চাল বোঝার চেষ্টা করে। ইরফানকে রেখে এসে আফিম এগিয়ে এসে মৃত্তিকার হাত চেপে ধরে, অতঃপর এক দফায় পাজা কোলে তুলে নেয় মৃত্তিকাকে। চমকায় মৃত্তিকা, বিব্রত হয় প্রচণ্ড, চোটপাট দেখিয়ে বলে, কি করছেন? ছাড়ুন আফিম। আফিম শোনে না মৃত্তিকার অনুরোধ। মৃত্তিকাকে কোলে চেপেই সে করিডর পেরিয়ে যেতে উদ্যত হয়। করিডরের কাছে মনোয়ারের সাথে দেখা হতেই আফিম হাসি মুখে বলে, মৃত্তিকাকে নিয়ে যাচ্ছে আন্টি, খেয়াল আসবো। মনোয়ারা হেসে ফেলে। মৃত্তিকা কাচুমাচু হয়ে আফিমের শার্ট চেপে ধরে। মাথার ওড়না পড়ে যায় মেয়েটার। মৃত্তিকা বারবার বারণ করে নেমে যেতে, নড়ে চড়ে ওঠে বারবার। আফিম রেগে ধমকতে এবার হুঙ্কার ছেড়ে বলে, আর একবার নড়চড় করলে আমি ফেলে দেব তোমাকে। তখন চাইলেও বারবার বাপের বাড়ি আসতে পারবে না। কি রাজি? ফেলে দেবো, ভেঙে দেবো পা? মৃত্তিকা হকচকিয়ে ওঠে। পিঠে বিচরণ করা আফিমের হাতের বন্ধন ঢিলে হয়ে এলে সে আঁকড়ে ধরে আফিমের কাঁধ। আফিমের গলা পেঁচিয়ে ধরে বলে, ব্যথা পাবো কিন্তু। আফিম মিটিমিটি হেসে বলে, ব্যথা দেব কিন্তু সহ্য হবে। চুপচাপ লক্ষ্মী বাচ্চার মতো বুকে লেপটে থাকো, আমার আরাম লাগছে, ট্রাস্ট মি। বাড়ির বিশাল বড় সদর দরজার সামনে এসে আফিমের বাইকটি থামে। হেলমেট খুলে মৃত্তিকা নেমে পড়ে। তাদের দেখে দারোয়ান চাচা গেট খুলে দেয়। ভেতরে প্রবেশ করতেই মৃত্তিকার চোখ আটকায় বাড়ির সামনের অংশে। কয়েকজন পুলিশের পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছে। তাদের হাতে লাঠি, হ্যান্ডকাফ। প্রায় 10-12 জন পুলিশকে নিজেদের বাড়ির সামনে দেখে মৃত্তিকা থমকে যায়। মনটা কু ডেকে ওঠে। পিছু ফিরে আফিমের দিকে তাকিয়ে সন্দেহী চোখে চেয়ে বলে, আপনি আজ কারোর সাথে মারপিট করেছিলেন? আফিম বাইকের চাবিটা পকেটে ঢুকিয়ে চুলে হাত বুলিয়ে বলে, আজ না তো, 2 দিন আগে করেছিলাম। মৃত্তিকা বিরক্তি নিয়ে তাকায় আফিমের দিকে। সামনের দিকে তাকানোর জন্য আফিমকে ইশারা করে। আফিম গেটের দিকে তাকাতেই একদল পুলিশ ফোর্সকে দেখে কপাল কুঁচকায়। তবে তার মাঝে ভয়ের কোনো রেশে দেখতে পায় না মৃত্তিকা। মানুষটা বড়ই নির্বিকার, কোনো কিছুই তাকে ঘাবড়ে দিতে পারে না। আফিম শার্টের কলার ছেড়ে এগিয়ে যেতে যেতে বলে, আসো দেখি কি বলে ওরা। মৃত্তিকা ধীর পায়ে এগিয়ে যায়। আশরফ মির্জা বাড়ি নেই। গেটের কাছে দাঁড়িয়ে আছে তন্নি। মেয়েটার চোখে মুখে নিদারুণ ভয়। আফিমকে দেখে ভয়টা তরতর করে বাড়ে তন্নির। মৃত্তিকা খুব দ্রুত বুঝে ফেলে পুলিশের আগমনের কারণ মোটেই সাধারণ নয়। তার মনেও আতঙ্ক নেমে আসে। আফিমকে দেখেই পুলিশগুলো কটমট করে তাকায় আফিমের দিকে। সিনিয়র ইন্সপেক্টর আফিমকে দেখেই কড়া চোখে চেয়ে বলে, আসুন মিস্টার সাফায়াত আকিম মির্জা, আপনাকেই আমরা খুঁজছিলাম। আফিম ঠোঁট বাঁকিয়ে ক্রূর হাসে, বলে, হ্যাঁ, আমাকে তো অনেকেই খোঁজে, আপনি কেন খুঁজছেন সেটা বলুন। আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। কথাটা বলা মাত্র পিংপতন নীরবতা গ্রাস করে সময়টাকে। থমকায় মৃত্তিকা। তন্নি দৌড়ে এসে আফিমের সামনে দাঁড়িয়ে পরপর প্রশ্ন করে, ওরা কি বলছে জানো? বলছে তুমি করেছো সাবিহা নামের কোনো একটা মেয়েকে, তুমি কিডন্যাপ করে। আর কিছু বলতে পারে না তন্নি। কণ্ঠ কাঁপছে ওর, জড়তা ঘিরে ধরেছে। তার কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্র
বিস্ময়ে ফেটে পড়ে আফিম। অবাক নেত্রে তাকিয়ে রয় তন্নির দিকে। প্রথমবারের মতো আফিমকে ঘাবড়াতে দেখে মৃত্তিকা উত্তেজিত অধৈর্য ভঙ্গিতে আফিম জিজ্ঞেস করে, কি বলছো? সাবিহাকে রেপ করা হয়েছে? এই কি বলছো? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? 2 দিন আগে সাবিহা ঠিক ছিল, আমি নিজে ওকে বাড়িতে পৌঁছে দিয়েছি। কোমরে এক হাত রেখে অপর হাত মাথায় ঠেকিয়ে উন্মাদের ন্যায় তরপায় আফিম। বিস্ময় কণ্ঠরোধ হয়ে আসে আফিমের। মুখ চেপে ধরে মাথায় হাত রেখে এদিক ওদিক হেঁটে বেড়ায়। মৃত্তিকা বনে যায়, হৃৎপিণ্ড ধক করে ওঠে। আফিমের বিস্মিত স্বর। কিছুই জানে না এমন অভিব্যক্তি দেখে পুলিশ অফিসার হেসে ফেলে, বলে, নাটক কম করবেন আকিম মির্জা। একটা মানসিক প্রতিবন্ধী মেয়েকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটিকে ভোগ করতে একটু বিবেকে বাঁধেনি আপনার? মনে নতুন বিয়ে করেছেন, তারপরেও শরীরের ক্ষুধা মেটেনি। মৃত্তিকার কান ঝাঁঝিয়ে ওঠে, কেঁপে ওঠে সর্বাঙ্গ। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারে না। সাবিহাকে কার সাথে আফিমের কি সম্পর্ক কিছুই বোধগম্য হয় না মৃত্তিকার। শুধু পুলিশ অফিসারের উগ্র আক্রমণাত্মক কণ্ঠ শুনতে পায়। মাস্তানি করেন তা তো জানতাম, মেয়েদের ভুলিয়ে ভালিয়ে রেপও করেন এ কথা জানতাম না। চলুন আপনাকে জেলের ভাত খাওয়াই। আপনার বাবা আশরাফ মির্জা চাইলেও আপনাকে ছাড়তে পারবে না। আফিম গর্জে ওঠে, হুঙ্কার ছেড়ে পুলিশের ইউনিফর্মের কলার চেপে ধরে। এতটাই শক্ত করে টেনে ধরে যে আঘাত পায় অফিসার। আফিমের উগ্র আচরণ দেখে ফোর্সের বাকি সদস্য টেনে ধরে আফিমকে। আফিম ক্ষিপ্ত তেজি কণ্ঠে বলে, জবানে লাগাম টানুন। আমি সাবিহাকে রেপ করব? বোন হয়েও আমার, ওর ভাই হই আমি। রাগে পুলিশের চলে ঘুষি বসায় আফিম। ক্রোধে চোখ লাল হয়ে উঠেছে ছেলেটার, ঘাড়ের রোগ ফুলে উঠছে। প্রচণ্ড হিংস্র দেখাচ্ছে আফিমকে। ফোর্সের সদস্যরা আফিমকে দমাতে না পেরে একের পর এক লোহার লাঠি দিয়ে পেটায় আফিমকে। প্রথম লাঠির প্রহার পরে আফিমের চওড়া পিঠে থমকে যায় আফিম। কলারে আটকানো আঙুলগুলো ঢিলে হয়ে খসে পড়ে। পরপর 3টি বাড়ি দেওয়া হয় আফিমের হাঁটুতে। অসহ্যকর অসহনীয় ব্যথায় আফিম চোখ বুঝে নেয়। সামান্যতম কুজো হয় না সে। তন্নি ঝড়ো ঝড়ো করে কেঁদে ফেলে। এতটাই শক্তি খাটিয়ে আফিমের পিঠ ও হাঁটুতে আঘাত করে ওরা যে শব্দের দাপটে নেতিয়ে পড়ে মৃত্তিকা। হঠাৎ চেঁচিয়ে ওঠে, এগিয়ে এসে আফিমের মোটা বাহু চেপে ধরে। আফিমকে নেওয়ার জন্য পুলিশের পুরো সদস্যরা এসেছে। লেডি কনস্টেবল ওদের সাথে নেই। মৃত্তিকা আতঙ্কে ভয়ে জড়িয়ে ধরে আফিমের কাঁধ। ভুলে বসে স্থান কাল পাত্র ফুপিয়ে কেঁদে উঠে বলে, ব্যথা পেয়েছেন আফিম? ওদের থামতে বলুন, মরে যাবেন তো। যে দেখাবেন না আফিম, ওরা মারবে। আফিমের এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে মৃত্তিকার পিঠ, পিষে নেয় নিচের বুকে। 2জন কনস্টেবল মৃত্তিকাকে ধরে টেনে সরায় আফিমের বুক থেকে। চোখ মেলে এই দৃশ্য দেখার সাথে সাথে গর্জে ওঠে আফিম। ক্রোধে একজন সদস্যর হাত মুচড়ে দেয় সে। হাড় ভাঙার শব্দ হয়, কুকড়ে ওঠে কনস্টেবল। আফিম উচ্চ স্বরে গগন কাঁপিয়ে বলে ওঠে, আমার মৃত্তিকাকে ছোঁয়ার সাহসও করবি না, খোদার কসম। ওর কিছু হলে আমি এখানে রক্তের বন্যা বইয়ে দেব। কাউকে ছাড়বো না আমি। কার বাপ আমাকে আটকায় আমি দেখে নেব। পরক্ষণেই তন্নির দিকে চেয়ে বলে, মৃত্যুকে ধরো, সামলা ওকে। অফিসার আফিমের পিঠে আরও 2বার আঘাত করে। মৃত্তিকা তন্নিকে জড়িয়ে চোখ বুজে লেপ্টে থাকে। 2 হাতে কান চেপে ধরে সে। অফিসার রেগে বলে, এই নাটক বন্ধ করো, রেপিস কোথাকার। তোকে রিমান্ডে নিয়ে এমন ধোলাই দিব, জীবনে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারবি না। 12 জন সদস্য মিলে আফিমের হাত পা শার্টের কলার ধরে আফিমকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। আঘাতে জর্জরিত দেহের মানুষটা মৃত্তিকার পানে চেয়ে রয়। মৃত্তিকা ফ্যাল ফ্যাল করে আফিমের প্রস্থান দেখে। জলধারা বয়ে বুক ফিচে যায় মেয়েটার। চেঁচিয়ে মৃত্তিকা বলে, আপনি কি করছেন আফিম? কেন করেছেন? অফিসার বলে ওঠে, আপনার স্বামী 17 বছরে একটি প্রতিবন্ধী মেয়েকে রেপ করেছে। আমাদের কাছে সব প্রমাণ আছে। আফিম ভাই ওরকম মানুষ নয়, কোথাও ভুল হচ্ছে। ভুল নাকি ঠিক তা আদালতেই দেখা যাবে। আফিমকে এক প্রকার টেনে মেরে নিয়ে যায় ওরা। মৃত্তিকা নিস্তব্ধ, শরীরে জোর নেই, হাত পা অসাড়, শ্বাস নিতে বেগ পেতে হচ্ছে। একটি কথায় মস্তিষ্কে বারবার বাজছে, আপনার স্বামী রেপিস্ট, রেপিস্ট, রেপিস্ট। সারাটা রাত ধরে চুপচাপ দেয়ালে ঠেস দিয়ে বসে আছে মৃত্তিকা। অদূরে আজানের সুমধুর আওয়াজ ভেসে আসছে। সূর্যও আলো দিচ্ছে। বিছানায় শুয়ে আছে তন্নি। সারা রাত জেগে সবে চোখটা লেগে গেছে ওর।
মৃত্তিকার রাগ নেই, অভিমান নেই, যন্ত্রণাও বুঝি নেই। চুপচাপ বসে আছে সে। ও বাড়ি থেকে একের পর এক ফোন আসছে। ইতিমধ্যেই শহরে ছড়িয়ে গেছে আফিমের কুকর্ম। ঘৃণায় সকলে মুখ ফিরিয়ে নিচ্ছে। ও বাড়ির লোকজন এক নাগারে মৃত্তিকাকে কল করছে। মৃত্তিকা কোন মুখে কল ধরবে? কী করে সব ঘটনার ব্যাখ্যা দিবে? সে তো নিজেই গোলকধাঁধায় আটকে গেছে। কে ভুল কে ঠিক মৃত্তিকা কিছুই জানে না। শুধু জানে একটি মেয়ে ধর্ষিত হয়েছে। মেয়েটি মানসিক প্রতিবন্ধী। আফিমকে সন্দেহ করছে পুলিশ। না, সন্দেহ নয়, ওরা নিশ্চিত আফিমই মেয়েটার সাথে অন্যায় করেছে। প্রমাণও নাকি আছে ওদের কাছে। তবে তন্নি বলছে অন্য কথা। ওর পূর্ণ বিশ্বাস আফিম এমন কিচ্ছু করেনি। থানায় রায়ান, রূপক, শান্ত আছে। ওরা চেষ্টা করছে আফিমকে ছাড়িয়ে আনার, কিন্তু লাভ হচ্ছে না। ভিকটিম নিজে আফিমের কথা বলেছে। মানসিক প্রতিবন্ধী মেয়েটা মিথ্যা বলতে পারে না। এ নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী সকলে।